আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ভয়াবহ অভ্যন্তরীণ সংকটে পড়েছে গাজা যুদ্ধে জর্জরিত ইসরায়েলি বাহিনী। সেনাবাহিনীর প্রায় ৬০০ কর্মকর্তা ও নন কমিশনড অফিসার একযোগে পদত্যাগের আবেদন করেছেন। চিফ অব স্টাফ ইনক্রিজেস নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত করে সুপ্রিম কোর্টের রায় আসার পরই এই পদত্যাগের ঢেউ শুরু হয়েছে। এর মাধ্যমে দখলদার বাহিনীর ভেতরে গভীর অসন্তোষ ও ভঙ্গুর কাঠামো স্পষ্ট হয়েছে। ইসরায়েল হাওমের তথ্য অনুযায়ী পদত্যাগ করতে চাওয়া অধিকাংশ কর্মকর্তার বয়স ৪২ বছরের বেশি। চলতি মাস শেষ হবার আগেই তারা বাহিনী ছাড়তে চাইছেন, কারণ এরপর থেকে সুবিধা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে। ২০২৩ সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছালেও ইসরায়েলি পার্লামেন্টের নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আটকে রয়েছে আইনটি। পার্লামেন্ট সদস্য অমিত হালেভির আপত্তির কারণেই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে বাহিনীর ভেতরে ক্ষোভ আরও বেড়েছে। চাপ সামলাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব দ্রুত উচ্চ পর্যায়ের বৈঠক ডাকবেন বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ ক্ষোভ এতটাই বেড়েছে যে আরও অনেক সেনা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন। আর্থিক নিরাপত্তা কমে যাওয়ায় তাদের মধ্যে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েল হাওম বলছে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক সংকট। বেসামরিক চাকরির স্থায়িত্ব ও উচ্চ বেতন কর্মকর্তাদের সামরিক বাহিনী ছাড়ার প্রবণতা আরও বাড়াচ্ছে। সেনাবাহিনীর দেওয়া অনুদান, বাসস্থান সহায়তা বা পারিবারিক ভিত্তিক কর্মসূচিও এই পদত্যাগ ঠেকাতে পারছে না। সংবাদ মাধ্যমটি জানায়, সামরিক কর্মকর্তারা সুবিধা কমানোর যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করছেন। তারা সতর্ক করেছেন, এমন পদক্ষেপ নিলে আরও বৃহৎ পদত্যাগের ঢেউ নেমে আসবে, যাতে আরও সিনিয়র সার্জেন্ট, লেফটেন্যান্ট ও অভিজ্ঞ কর্মকর্তারা বাহিনী ছাড়তে পারেন। এতে বাহিনীর কাঠামো ভেঙে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, আর্থিক সুবিধা স্থগিত, যুদ্ধকালীন ক্লান্তি ও বেসামরিক চাকরির প্রতিযোগিতার কারণে ইসরায়েলি বাহিনী যে গভীর সংকটে পড়েছে তা থেকে সহসা উঠে আসা সম্ভব নয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিদেশ ভিত্তিক রাজনৈতিক ব্যুরোর প্রধান খালেদ মিশেল জানিয়েছেন, তারা অস্ত্র ব্যবস্থাপনা বিষয়ে একটি নতুন কাঠামো তৈরি করেছেন এবং এই কাঠামো সম্পর্কে মার্কিন প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করছেন। তিনি বলেন, গাজা তার দায়িত্ব পালন করেছে এবং এখন অগ্রাধিকার হওয়া উচিত উপত্যকার পুনর্গঠন। বুধবার আল জাজিরার মাওয়াজিন অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে মিশেল হামাসের অবস্থান, গাজার ভবিষ্যৎ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংক্রান্ত পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। মিশেল জানান, প্রতিরোধ সংগঠনগুলোকে নিরস্ত্র করা নিয়ে ইসরায়েলের দাবির জবাবে হামাস মধ্যস্থতাকারীদের কাছে এমন একটি সূত্র পেশ করেছে যে ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধ প্রতিরোধে গ্যারান্টি দিতে পারে। তিনি বলেন, প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে কিভাবে অস্ত্র সুরক্ষিত থাকবে, দৃষ্টির বাইরে থাকবে এবং ব্যবহার করা হবে না। প্রতিরোধ পক্ষ প্রকৃত গ্যারান্টির ভিত্তিতে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছে বলে জানান তিনি। মিশেল বলেন, হুমকি আসে ইসরায়েল থেকেই, গাজা থেকে নয়। ফিলিস্তিনিদের অস্ত্র কেড়ে নেওয়াকে তিনি তাদের আত্মা কেড়ে নেওয়া বলে মন্তব্য করেন। হামাস নেতার দাবি, মার্কিন প্রশাসনকে এই নতুন কাঠামো সম্পর্কে বোঝানো সম্ভব, কারণ মার্কিন কর্মকর্তাদের মধ্যে তিনি বাস্তববাদী মনোভাব দেখতে পেয়েছেন। এর মধ্যে মধ্যস্থতাকারীরা ওয়াশিংটনের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছেন। মিশেল বলেন, গাজা যা করার সব করেছে, এখন জরুরি কাজ হল উপত্যকার পুনর্গঠন। হামাস মধ্যস্থতাকারীদের জানিয়েছে, গাজাকে আবার দাঁড় করাতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। হামাস নেতা খালেদ মিশেল জানান, গাজা ইসরায়েল সীমান্তে ইউনিফিল ধাঁচের একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে প্রতিরোধ সংগঠনগুলোর কোনো আপত্তি নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির বরাতে তিনি বলেন, এমন বাহিনীর কাজ হওয়া উচিত শান্তি রক্ষা করা, শান্তি চাপিয়ে দেওয়া নয়। মিশেল জানান, গাজাকে একটি টেকনোক্র্যাট সরকারের কাছে হস্তান্তরের রাজি ছিল হামাস এবং পশ্চিম তীরে গাজার শাসন ব্যবস্থা একীভূত করার প্রক্রিয়া চলছিল। যুদ্ধ এবং ইসরায়েলের বাধা
বাধার কারণে তা আটকে গেছে। তিনি বলেন, মিশর ও অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে 40 জনের একটি তালিকা তৈরি হয়েছিল, যা পরে গাজার সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী 8 জোটে কমিয়ে আনা হয়। তবে ইসরায়েল এই উদ্যোগে বাধা দিচ্ছে। মিশেল সতর্ক করে বলেন, ট্রাম্পের প্রস্তাবিত পিস কাউন্সিল ফিলিস্তিনির ওপর বাইরের অভিভাবকত্ব চাপিয়ে দেবে, যা হামাস মানবে না। তার ভাষায়, ফিলিস্তিনকে ফিলিস্তিনিরাই শাসন করতে হবে এবং নেতৃত্ব বাছাইয়ের সিদ্ধান্ত তাদের হওয়া উচিত। মিশেল বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বব্যাপী অবৈধ দেশটি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুকে আবার ফিরে এসেছে। তিনি উল্লেখ করেন, 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বা ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটানোর পরিকল্পনাগুলো প্রায় অকার্যকর হয়ে পড়েছে। মিশেলের অভিযোগ, ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরকে ধীরে ধীরে নিজের সঙ্গে যুক্ত করছে এবং ঘৃণ্য পদক্ষেপের মাধ্যমে সেখানে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এতে দায়ী এবং তারা জানে তাদের রাজনৈতিক প্রকল্প ব্যর্থ হয়েছে। ফলে অনেকের কাছে তারা এখন ব্যর্থ নিরাপত্তা কাঠামো হিসেবে বিবেচিত। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর নিন্দা জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল জব্বার সাঈদ। তার দাবি, হামাস সব বাধ্যবাধকতা পালন করলেও ইসরায়েল প্রথম ধাপের বেশিরভাগ শর্তই অমান্য করেছে। বুধবার কুদস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাঈদ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে চলমান আলোচনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সাঈদ বলেন, আলোচনায় যুক্ত সব পক্ষই একমত। প্রথম ধাপে ইসরায়েল তার শর্তগুলো পূরণ করেনি। তিনি জানান, বন্দীদের লাশ উদ্ধার ও হস্তান্তর সহ হামাসের শর্ত পালনে যুক্তরাষ্ট্র বিস্ময় প্রকাশ করেছে। সাঈদের অভিযোগ, যুদ্ধবিরতির সময় ইসরায়েল গাজায় নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রেখেছে। হামাস নেতা জানান, গাজায় শীতের মধ্যে উপযুক্ত তাঁবু, মোবাইল হোম বা ধ্বংসাবশেষ সরানোর যন্ত্রপাতি আনা অসম্ভব হয়ে পড়েছে। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, অধিকাংশ সামগ্রী ত্রাণ সংস্থার বদলে ব্যবসায়ীদের মাধ্যমে গাজায় ঢুকছে, যা মানবিক সংকট আরও বাড়াচ্ছে। হামাস নেতা বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মধ্যস্থতাকারীরা স্পষ্ট কোনো পরিকল্পনা দিতে পারছেন না। তবে হামাস তাদের অবস্থান পরিষ্কার করে বলেছে, ইসরায়েল প্রথম ধাপের বাধ্যবাধকতা না মানা পর্যন্ত দ্বিতীয় ধাপে যাওয়া সম্ভব নয়। প্রস্তাবিত পিস কাউন্সিল ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাঈদ বলেন, ফিলিস্তিনের সার্বভৌমত্ব খর্ব করে এমন কোনো কাঠামোই হামাস মানবে না। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি ফিলিস্তিনি নারীদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, দখলদার তেল আবিবের নারীসহ ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা বর্বরভাবে লঙ্ঘন করেছে এবং নৃশংস অপরাধ চালিয়ে যাচ্ছে। হজরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহ আনহুর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় আল হুথি জানান, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে হাজার হাজার নারীকে হত্যা করেছে, যাদের মধ্যে গর্ভবতী নারী, অপ্রাপ্তবয়স্ক কিশোরী এবং বৃদ্ধ নারীরাও রয়েছেন। আল হুথি বলেন, মুসলিম উম্মাহ বর্তমানে সবচেয়ে ভয়াবহ ও প্রতারণামূলক শীতল যুদ্ধের সম্মুখীন, যার উদ্দেশ্য মানুষকে তাদের ঈমান থেকে বিচ্ছিন্ন করা। তার ভাষায়, এই শীতল যুদ্ধ বিভ্রান্তিকর সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে মুসলিম জাতিগুলোকে সত্যিকারের ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং এমন পথে ঠেলে দিচ্ছে যা আল্লাহর গজব ডেকে আনে। আনসারুল্লাহ নেতা বলেন, মুসলমানরা হার্ড ওয়ারফেয়ারের তুলনায় শীতল যুদ্ধে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুসলিম বিশ্বের বিভক্তি, অপমান ও পশ্চিমা সরকারগুলোর ওপর অতিরিক্ত নির্ভরতা এ কথাই প্রমাণ করে। তিনি অভিযোগ করেন, শত্রুরা মুসলিম বিশ্বের বেশিরভাগ সরকারকে নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের শর্ত চাপিয়ে দিচ্ছে, মুসলমানদের প্রাকৃতিক সম্পদ দখল করছে, তাদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি গড়ে তুলছে এবং নিজেদের স্বার্থে মুসলমানদের মানব সম্পদ ব্যবহার করছে। আল হুথি বলেন, শত্রুরা মুসলমানদের মানবিক, নৈতিক ও ইসলামী সত্তা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যার সবচেয়ে স্পষ্ট উদাহরণ হল ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার প্রতি মুসলিম ও আরব বিশ্বের দুর্বল অবস্থান। তিনি সমালোচনা করে বলেন, অধিকাংশ মুসলিম ও আরব সরকার এখনও ফিলিস্তিনি গণহত্যা ঠেকাতে বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং গ্রহণযোগ্য অবস্থানও নিতে পারেনি।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে $686 মিলিয়ন মূল্যের উন্নত প্রযুক্তি ও সহায়তা প্যাকেজ কিনেছে পাকিস্তান। গত ৮ ডিসেম্বর মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বা ডিএসসিএ কংগ্রেসকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ডিএসসিএ পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের জন্য $6.86 কোটি মূল্যের উন্নত প্রযুক্তি ও সাহায্যের অনুমোদন দিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্যাকেজে লিঙ্ক 16 ব্যবস্থা, সাংকেতিক সরঞ্জাম, বিমান চালন বিদ্যার আধুনিকীকরণ, প্রশিক্ষণ ও সামগ্রিক লজিস্টিক সাহায্য অন্তর্ভুক্ত রয়েছে। চিঠিতে বিক্রির কারণ স্পষ্ট করে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে জাতীয় সুরক্ষার লক্ষ্য পূরণে সহায়ক হবে, কারণ এর মাধ্যমে পাকিস্তান চলমান সন্ত্রাস দমন প্রচেষ্টায় এবং ভবিষ্যতের যে কোনো জরুরি অপারেশনের জন্য মার্কিন ও সহযোগী বাহিনীর সঙ্গে আন্তঃপরিচালন ক্ষমতা বজায় রাখতে সক্ষম হবে। প্রস্তাবিত এই বিক্রির লক্ষ্য হল পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের বহরকে আধুনিক করে তোলা এবং সেগুলোর উড্ডয়ন সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা। চিঠিতে বলা হয়েছে, এটি পাকিস্তানের ব্লক 52 এবং মিড লাইফ আপগ্রেড F-16 বহরকে আধুনিক ও সংস্কার করে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সক্ষমতা বজায় রাখবে। চিঠিতে আরও বলা হয়, এই আধুনিকীকরণ যুদ্ধকালীন অপারেশন, মহড়া ও প্রশিক্ষণে পাকিস্তান বিমান বাহিনী ও মার্কিন বিমান বাহিনীর মধ্যে আরও নির্বিঘ্ন সমন্বয় ও আন্তঃপরিচালন সক্ষমতা দেবে। আর এই সংস্কারের ফলে বিমানগুলোর আয়ু 2040 সাল পর্যন্ত বাড়ানো সম্ভব হবে এবং উড্ডয়ন সুরক্ষার গুরুতর উদ্বেগগুলো দূর হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।